তো আমরা এর আগের লেকচার পর্যন্ত হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে পড়েছি। এখন আমরা দেখব হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। আমরা রেকটিফিকেশনের মাধ্যমে যে কোনো এসি সিগন্যালকে হচ্ছে ডিসি লেভেলে কনভার্ট করার চেষ্টা করেছি, এবং হাফ ওয়েভ রেকটিফিকেশনে দেখেছি যে ফুল সাইকেলের অর্ধেক সময়ের সিগন্যালটুকুকে আমরা হচ্ছে ডিসিতে কনভার্ট করতে পারি। এখন ডিসি লেভেল একটা সাইনোসয়েডাল ইনপুট থেকে যদি আমি 100% হচ্ছে অবটেইন করতে চাই, তাহলে আমরা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন ব্যবহার করব। তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে হচ্ছে আমরা ডিসি লেভেল obtained from a sinusoidal input is improved 100% using full wave rectification. ওকে, তো এটার জন্য আমাদের মোস্ট পপুলার যেই কনফিগারেশনটা বা মোস্ট পপুলার নেটওয়ার্কটা, সেটাকে বলা হয় হচ্ছে ব্রিজ কনফিগারেশন। আমরা আগের লেকচারে বলেছিলাম যে দুই ধরনের কনফিগারেশনের মাধ্যমে ফুল ওয়েভ রেকটিফিকেশন করা যায়। একটা হচ্ছে ব্রিজ কনফিগারেশন, আর একটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার বা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন ব্রিজ কনফিগারেশনে আমরা ব্যবহার করি হচ্ছে 4টা ডায়োড। তাহলে প্রথমে আমরা ব্রিজ কনফিগারেশনটা দেখব, এরপর আমরা সেন্টার ট্যাপে চলে যাব। তাহলে আমরা যদি এটার সার্কিট ডায়াগ্রামটা ড্র করি, সার্কিট ডায়াগ্রামটা কেমন হয়? সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে আমাদের 4টা কনফিগারেশন, 4টা ডায়োড, এখানে আমাদের ইনপুট সিগন্যালটা দিব, এবং এই যে ডায়োডের মাঝখানে একটা রেজিস্টর থাকবে, যেটাই কিনা আমার আউটপুট ভোল্টেজটা বুঝাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে D1, এটাকে ধরলাম D2, এটা ডায়োড 3 বা D3, এটা হচ্ছে ডায়োড 4 D4, এবং আমাদের ইনপুট সিগন্যাল যেটা, ইনপুট সিগন্যালটা হবে হচ্ছে সাইনোসয়েডাল। এবং এখানে আমরা আউটপুট সিগন্যাল রাখবো, এইটুকু হচ্ছে আমার T/2 হাফ সাইকেল, এবং এতটুকু হচ্ছে আমার ক্যাপিটাল T বা হচ্ছে ফুল সাইকেল। এখন প্রথমেই আমরা দেখি যদি পজিটিভ হাফ সাইকেলের সময় এটা কেমন আচরণ করে। তাহলে আমি দেখছি এখানে পজিটিভ হাফ সাইকেল যাচ্ছে, তার মানে এই দিকের পোলারিটি হচ্ছে পজিটিভ এবং এই দিকের পোলারিটি হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ হাফ সাইকেলের বেলায় আমি যদি এটাকে মানে নেটওয়ার্কটাকে যদি আবার রিড্র করি, এখানে দেখতে পাচ্ছি এই ডায়োডটা D1 ডায়োডের এদিকে হচ্ছে পজিটিভ থাকছে এবং এদিকে নেগেটিভ, এবং D2 ডায়োডের এদিকে পজিটিভ। একইভাবে D3 এর জন্য এদিকে নেগেটিভ এবং D4 এর জন্য এদিকে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার D2 এবং D3 এই দুটো ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, এবং D1 এবং D4 রিভার্স বায়াসে আছে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যেটা হবে, আমাদের নেটওয়ার্কটা দাঁড়াবে এরকম: D1 অফ থাকবে, D2 অন থাকবে, আবার D3 অন থাকবে এবং D4 অফ থাকবে। এটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেলের বেলায় ইনপুটটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাহলে এখন নেটওয়ার্কের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে হচ্ছে এই বরাবর, এই যে আমি যে অ্যারোটা আঁকছি এই বরাবর আমার কারেন্ট ফ্লো হবে। এবং এই যে আর এর মধ্যে দিয়ে যদি আমরা আউটপুট ভোল্টেজ নেই V0, সেটার পোলারিটি হবে এদিকে পজিটিভ এবং এদিকে নেগেটিভ, এটা হচ্ছে V0। ওকে, তাহলে এই আউটপুট ভোল্টেজটা আমরা এখন পাবো। এখন তাহলে দেখি এই আউটপুট ভোল্টেজটা কত হচ্ছে। আর আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে আমরা যদি KVL অ্যাপ্লাই করি এই জায়গাটাতে, KVL অ্যাপ্লাই করলে আমরা পাবো হচ্ছে এই জায়গায় ইনপুট ভোল্টেজ আমি ধরলাম এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটাই নেই, VM
এখানে হচ্ছে আমার V0 এবং এই ডায়োডটা অন, তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই। ফর আইডিয়াল ডায়োড এখানেও কোনো ভোল্টেজ ড্রপ নাই। তাহলে এখানে আমরা পাচ্ছি Vm মাইনাস V0 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে V0 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে Vm, এবং Vm না নিয়ে যদি আমরা প্রতিটা পয়েন্টের ভোল্টেজ নিতাম, তার মানে বোঝা যাচ্ছে এই ফার্স্ট হাফ সাইকেলটাকে V0 পুরোপুরি ফলো করে গ্রাফটা আসবে এই অবস্থায়। তাহলে এখানে হচ্ছে Vm, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজের গ্রাফ, এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজের গ্রাফ। তো আইডিয়াল ডায়োড চিন্তা করলে আমরা হচ্ছে ফার্স্ট হাফ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজ পাবো এরকম। এখন আসি নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য যেটা হবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার দেখা যাচ্ছে এই জায়গায় হচ্ছে নেগেটিভ থাকবে এবং এই জায়গায় হচ্ছে পজিটিভ পোলারিটি থাকবে। তাহলে দেখা যাচ্ছে এখানে নেগেটিভ এবং এখানে পজিটিভ। আমি যদি চিত্রটাকে আবার আঁকি, তাহলে নেগেটিভ হাফ সাইকেলের বেলায় আমার এদিকে নেগেটিভ পোলারিটি এবং এদিকে পজিটিভ পোলারিটি। তাহলে এটা D1, D2, D3, D4 এদিকে নেগেটিভ এবং এদিকে হচ্ছে পজিটিভ। এক্ষেত্রে দেখা যাচ্ছে D1 অন থাকছে এবং D2 রিভার্স বায়াসে এবং D3 রিভার্স বায়াসে, D4 ফরওয়ার্ড বায়াসে। তাহলে এখন এক্ষেত্রে আমার যে সার্কিট ডায়াগ্রামটা থাকবে সেটা হবে হচ্ছে এটা অন, এটা অফ, D2 অফ, এখানে আছে রেজিস্টার বা লোড, D3 অফ এবং D4 অন। এই অবস্থায় আছে, এদিকে নেগেটিভ পোলারিটি, এদিকে পজিটিভ পোলারিটি। তাহলে এখন আমার কারেন্ট ফ্লো এর দিক যেটা হবে, কারেন্ট ফ্লো হবে হচ্ছে আমার এদিকে। তাহলে এখানে আঁকি, এটা হচ্ছে আমার নেগেটিভ যে হাফ সাইকেল সেটার জন্য, নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তাহলে আমরা কারেন্ট এখন পাবো এদিকে গিয়ে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। তাহলে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে কারেন্টটা হচ্ছে এন্ট্রি নিচ্ছে রাইট সাইড থেকে এবং এক্সিট হচ্ছে লেফট সাইড থেকে। তাহলে এখানকার পোলারিটি হচ্ছে প্লাস হবে, এখানকার পোলারিটি মাইনাস হবে V0। তাহলে উভয় ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে V0 এর পোলারিটিটা সেম থাকতেছে। তাহলে এক্ষেত্রেও নেগেটিভ হাফ সাইকেলের বেলায় আমার সাইকেলটা হচ্ছে এদিকে, বাট কারেন্টের V0 এর এখানে পোলারিটি এরকম পাওয়ার কারণে এটা এই অবস্থায় যাবে। এবং একইভাবে KVL দিয়ে যদি আমি এটাকে বের করার চেষ্টা করি যে ভোল্টেজটা কত হবে, এখানে হচ্ছে Vm, এখানে হচ্ছে V0। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে Vm, KVL অ্যাপ্লাই করতেছি, Vm মাইনাস V0 ইকুয়াল টু 0 বা V0 ইকুয়াল টু আমরা প্লাস Vmই পেলাম ঠিক আগের মতো। এখানেও এখানে Vm হবে, এখানে যেরকম প্লাস Vm পেয়েছি এখানেও প্লাস Vm পেয়েছি। এই কারণে নেগেটিভ হাফ সাইকেলটাও হচ্ছে হাফ সাইকেলটা সেম শেপ ফলো করলো কিন্তু জাস্ট পজিটিভের দিকে এখন তার ডিরেকশন। তাহলে একইভাবে পরবর্তী হাফ সাইকেলের জন্য আমরা এরকম একটা আউটপুট পাবো। তাহলে এটা গেল আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। এখন যদি আমরা প্র্যাকটিক্যাল ডায়োডের কথা চিন্তা করি, তাহলে প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কেমন হতে পারে? প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে যেটা হবে, আমরা দেখলাম যে বোথ ফর পজিটিভ অ্যান্ড নেগেটিভ হাফ সাইকেল আমার দুইটা ডায়োড অন থাকে। তাহলে এখানে আমি প্রথমটা যদি আঁকি, প্রথম ক্ষেত্রে আমার থাকে হচ্ছে, আচ্ছা আমি একটু এখানে লিখে নেই কোন কোন ডায়োড অন থাকে, তাহলে হয়তো বা আরও সুবিধা হবে। এখানে হচ্ছে D2 অন থাকে এবং এখানে D3 অন থাকে। তাহলে এখানে হচ্ছে D2 অন, D3 অন, এবং এই জায়গায় আমার D1 অন থাকে এবং এখানে D4 অন থাকে। তাহলে এই পরের সাইকেলের জন্য এটা হচ্ছে D1 অন, D4 অন। তাহলে এখন আমরা দেখতে চাচ্ছি যদি আইডিয়াল ডায়োড হতো, প্র্যাকটিক্যাল ডায়োড হতো, আইডিয়াল ডায়োড না হয়ে, তাহলে কেমন হতো? তাহলে এখানে আমার D2 অন থাকে, তাহলে আমরা দেখতাম যে এখানে 0.7 ভোল্টের একটা ড্রপ থাকতো। তারপর আবার এক্ষেত্রে D3 অন থাকে, তাহলে এখানেও আমার 0.7 এর একটা ড্রপ থাকতো এবং এখানে এই D1 এবং D4 ওপেন।
তাহলে এখানে আমরা দিচ্ছি হচ্ছে ইনপুট ভোল্টেজ প্লাস মাইনাস, এটা হচ্ছে ফর পজিটিভ হাফ সাইকেল। তাহলে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এখন এক্ষেত্রে আমার এটা আমি ধরলাম ভিকে, এই ডায়োডটার থ্রেশহোল্ড ভোল্টেজ, এবং এটার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে ভিকে। তাহলে এখানে প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, এবং এক্ষেত্রে আমরা ভি নটের ভ্যালু কোন দিকে পাইছি, প্লাস মাইনাস। এখন এক্ষেত্রে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, আমার কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমি এখন এখানে কেভিএল অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে পাবো হচ্ছে ভিএম মাইনাস ভিকে, তারপর আবার মাইনাস ভি নট, এরপর আবার মাইনাস ভিকে ইকুয়াল টু 0। এবং আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যদি আমি আরেকবার একটু এখানে লিখে রাখি, এটা পেয়েছিলাম ভিএম মাইনাস ভি নট ইকুয়াল টু 0, যেখান থেকে ভি নট ইকুয়াল টু ভিএম পেয়েছিলাম। আর এক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে যেটা পাচ্ছি, ভি নট ইকুয়াল টু পাবো হচ্ছে ভিএম মাইনাস 2ভিকে। তাহলে এখানে যদি আমাদের এটা সিলিকন ডায়োড হয়, তাহলে ভিকের ভ্যালু হচ্ছে 0.7 ভোল্ট, তাহলে এক্ষেত্রে ভি নট ইকুয়াল টু হচ্ছে ভিএম মাইনাস 1.4। ঠিক আছে, তাহলে যদি আমাদের প্র্যাকটিক্যাল ডায়োড হয় এক্ষেত্রে এটা পাচ্ছি। একইভাবে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও যেটা পাবো, এদিকে আমার নেগেটিভ থাকবে, এদিকে পজিটিভ থাকবে ভিকে, এই অবস্থায় পাবো। তাহলে এদিকে আমার প্লাস, এদিকে মাইনাস, এটা ভি নট, এদিকে মাইনাস, এদিকে প্লাস, এটা হচ্ছে ভিএম, আর এখানে আমার প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিকে, এবং এটাও প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিকে। তাহলে এক্ষেত্রে আমরা কারেন্টের ফ্লো দেখছি কোন দিকে, এই যে এ বরাবর। তাহলে এখন আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তখন কি হবে, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, এতটুকুর ক্ষেত্রে, আর আমার এইটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। তাহলে এখন যদি আমরা এটা দিকে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে ভিএম, তারপর মাইনাস ভিকে, তারপর মাইনাস ভি নট, এরপর হচ্ছে মাইনাস ভিকে ইকুয়াল টু 0। সেম আগের মতো ইকুয়েশন পাচ্ছি। সো ভি নট ইকুয়াল টু ভিএম মাইনাস ভিকে, 2ভিকে। তাহলে এই ক্ষেত্রেও নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও আমরা সেম আউটপুট পাচ্ছি। এখন এই ডায়াগ্রামটাকে যদি আমরা আগের ওয়েভ ফর্মের সাথে কম্পেয়ার করে এই জায়গাতেই ড্র করার চেষ্টা করি, তাহলে এটার শেপও একই রকম থাকবে, ডিরেকশনও একই দিকে থাকবে, শুধুমাত্র এইখানে এটা যদি হয় ভিকে, তাহলে আমরা শুধু এতটুকু পজিটিভ হাফ সাইকেল পাবো, আবার এখানে গিয়ে এতটুকু পজিটিভ হাফ সাইকেল পাবো, এখানে এতটুকু পাবো, এখানে এতটুকু পাবো, এবং এখানে আমার পিক ভোল্টেজ যেটা হবে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে ভিএম মাইনাস 2ভিকে। ওকে, আশা করি এটার ফুল ওয়েভ রেকটিফিকেশন ডায়োডের অপারেশনটা বোথ ফর আইডিয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল ডায়োড তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন তাহলে আমরা বের করব আগেরটার মতোই, হাফ ওয়েভ রেকটিফিকেশনের মতোই আমরা বের করব এটার অ্যাভারেজ ভ্যালুটা কত হয়। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ ফুল ওয়েভ রেকটিফায়ার, ভোল্টেজের ভ্যালুটা বের করব। এক্ষেত্রে আমরা দেখলাম ইনপুট যেটা, ইনপুট ভোল্টেজ আমরা নিয়েছি হচ্ছে আগের মতোই ভিএম সাইন ওমেগা টি, এবং আউটপুট ভোল্টেজ যেটা পাচ্ছি, আউটপুট ভোল্টেজ আগের বার হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য নেগেটিভ হাফ সাইকেলের জন্য পুরোপুরি 0 পাইছি, বাট এক্ষেত্রে কি পাচ্ছি, এক্ষেত্রে ভিএম সাইন ওমেগা টি পাচ্ছি হচ্ছে 0 থেকে ওমেগা টি পাই পর্যন্ত, একইভাবে ভিএম সাইন ওমেগা টি এটা হচ্ছে পাই থেকে 2 পাই পর্যন্ত। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এই আউটপুট ওয়েভফর্মটা এভাবে রিপিটেশন হচ্ছে। সো আমরা এখানে এই একটা ফুল সাইকেল এতটুকুকেই বলতে পারি, কারণ এটাই বারবার রিপিট হচ্ছে। তাহলে আমার এখানে একটা ফুল সাইকেল হবে 0 থেকে পাই, বা 0 থেকে টাইমের রেসপেক্টে নিলে t/2। তাহলে এক্ষেত্রে আমরা এভারেজ ভ্যালুটা যেটা বের করব, ভি এভারেজ, এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন আমার হবে 0 থেকে পাই, তারপর ভিএম সাইন ওমেগা টি ডি ওমেগা টি, এবং গড় করার জন্য এখানে আমার পাই দিয়েই ভাগ হবে। তাহলে এখানে ভিএমটা যেহেতু কনস্ট্যান্ট, ভিএমটাকে বাইরে নিয়ে আসলাম, এখানে পাই থাকলো, এবং সাইন ওমেগা টি এটাকে আমার ইন্টিগ্রেট করলে কি হয়, সাইন ওমেগা টিকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস ওমেগা টি, এবং এটার আপার লিমিট হবে পাই এবং লোয়ার লিমিট হবে 0। তাহলে এখন আমরা দেখি ভিএম ডিভাইডেড বাই পাই,
মাইনাসটাকেও সামনে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস সামনে নিয়ে চলে আসলে এখানে থাকতেছে কজ ওমেগা টি, তাহলে কজ পাই এবং মাইনাস কজ 0, তাহলে এখানে মাইনাস Vm ডিভাইডেড বাই পাই, কস পাই এর মান হচ্ছে -1 এবং মাইনাস কস 0 এর মান হচ্ছে 1, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে Vm ডিভাইডেড বাই পাই ইন্টু এখানে -2। তাহলে আলটিমেটলি আমার যে ইকুয়েশনটা আসতেছে, ইকুয়েশন বলছি, যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হচ্ছে 2Vm ডিভাইডেড বাই পাই, অথবা বলতে পারি Vm ডিভাইডেড বাই পাই বাই 2। তাহলে এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালুটা হচ্ছে আগের থেকে দ্বিগুণ আসবে। আমাদের বোঝা যাচ্ছে আগের হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য যে ভ্যালু ছিল সেটা ছিল Vm ডিভাইডেড বাই পাই, এবং এখানে দেখা যাচ্ছে 2Vm ডিভাইডেড বাই পাই। সো আমরা যদি এটা বের করি পাইয়ের ভ্যালু বসিয়ে, তাহলে আমাদের এটা আসা হচ্ছে 0.636। 0.636 অফ Vm, যেটা কিনা আমরা বলতে পারি হাফ ওয়েভ রেকটিফিকেশনের ডাবল। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু ফর ফুল ওয়েভ রেকটিফায়ার। আমাদের নেক্সট টপিক হচ্ছে আমরা আরএমএস ভ্যালু বের করব ফুল ওয়েভ রেকটিফায়ার। আচ্ছা, এর আগে বলে নিই, এক্ষেত্রে যেহেতু এটা ভোল্টেজের ভ্যালু, একইভাবে কারেন্টের ভ্যালু সেম হবে, কারেন্টের ভ্যালু হবে 2Im ডিভাইডেড বাই পাই। সো এখন আমরা আরএমএস ভ্যালু অফ ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে এটা বের করতেছি। সো এক্ষেত্রেও একই, আরএমএস ভ্যালু বের করার সময় আমরা VRMS স্কোয়ারটা আগে বের করব, তাহলে এখানে হবে 1 বাই পাই 0 থেকে পাই সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি। ঠিক আছে, এক্ষেত্রে যারা আগের লেকচার দেখেনি তাদের জন্য বলে দিই, VRMS ইকুয়াল টু কী হয়, কীভাবে বের করি, রুট মিন স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে ফার্স্টে স্কোয়ার করি সিগন্যালটাকে, তাহলে এখানে হচ্ছে ভি আউটপুট স্কোয়ার ডি ওমেগা টি, তারপর এটাকে গড় মিন বা গড় করার জন্য এক ফুল সাইকেলে ইন্টিগ্রেশন করি এবং সেই সাইকেলের কম্পোনেন্টগুলোতে ভাগ করি, তারপর এটাকে রুট করি। তো এক্ষেত্রে হিসাবে সুবিধার জন্য আমি আগে স্কোয়ার যেটা সেটা বের করে নিচ্ছি, এবং এখানে আমার দেখা যাচ্ছে ভি নট ইকুয়াল টু Vm সাইন ওমেগা টি। একটাই লিখতে পারি, যেহেতু 0 থেকে পাই পর্যন্ত সে এই ভ্যালুটা থাকছে এবং পাই থেকে 2 পাই পর্যন্ত আবার সেম জিনিসটাই রিপিট হচ্ছে। সো এখানে আমাদের টাইম পিরিয়ড যেটা সেটা হচ্ছে T/2 এবং অ্যাঙ্গেলের রেসপেক্টে লিখলে এটা হচ্ছে পাই। তাহলে এখন এটার ভ্যালু লিখি, এখানে একটা Vm বাদ পড়ে গেছে, এটা হচ্ছে Vm স্কোয়ার হবে, যেহেতু ভি নট স্কোয়ার, সো ভি নট স্কোয়ার করলে Vm স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে Vm স্কোয়ার এটাকে বাইরে নিয়ে আসলাম পাই, এবং এখানে সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এটাকে আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলাতে বসাই, হাফ ইন্টু 1 মাইনাস কস 2 ওমেগা টি ডি ওমেগা টি। তাহলে এখন আসি এই হাফটাকেও বাইরে নিয়ে আসি, এখানে থাকতেছে Vm স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই, এখানে লিমিট ছিল 0 থেকে পাই, সো 1কে ইন্টিগ্রেট করলে এটা হবে হচ্ছে ওমেগা টি, আর কস 2 ওমেগা টি এটাকে ইন্টিগ্রেট করলে হবে সাইন 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2, এবং এটার লিমিট হবে পাই 0। তাহলে এখানে আমাদের আসলো Vm স্কোয়ার বাই 2 পাই, ওমেগা টি এর মান বসাচ্ছি পাই -0, এবং এটার জন্য হবে সাইন 2 পাই, সাইন 2 পাই এর মান 0, আবার সাইন 0 এর মানও 0। তাহলে এখানে থাকতেছে হচ্ছে Vm স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো আমরা পাচ্ছি VRMS ইকুয়াল টু Vm ডিভাইডেড বাই √2। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য এটা ছিল Vm ডিভাইডেড বাই 2, এখন আমরা পাচ্ছি Vm ডিভাইডেড বাই √2। প্রতি ক্ষেত্রে আমরা ভ্যালুটা একটু আপগ্রেডেড পাচ্ছি, এবং একইভাবে আমরা যদি IRMS বলি, সেম ওয়েতে ক্যালকুলেশন করা যায়, অথবা IRMS ইকুয়াল টু VRMS ডিভাইডেড বাই R এভাবেও করা যায়, এটা হবে Im ডিভাইডেড বাই √2। তাহলে আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের জন্য এভারেজ ভ্যালুও পেয়ে গেলাম, RMS ভ্যালুও পেয়ে গেলাম।
ঠিক আছে, এখন তাহলে আমরা নেক্সট যেই প্যারামিটারগুলো আছে ফর্ম ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর এবং আরও এফিসিয়েন্সি সহ আরও অনেক কিছু, সেই প্যারামিটারগুলো একটা একটা করে বের করি। তাহলে এখন আমরা বের করব হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর সমান কি? ফর্ম ফ্যাক্টর সমান আমরা জানি হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু। এবং আমাদের যদি মনে থাকে তাহলে হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য আমরা ফর্ম ফ্যাক্টর পেয়েছিলাম কত? 1.57। তাহলে এখন এটার জন্য আমরা ফর্ম ফ্যাক্টর বের করব। ফর্ম ফ্যাক্টর একেবারে সরাসরি লিখছি তাহলে, আর ডিটেলসে সংজ্ঞা টঙ্গা না লিখে, যেহেতু আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশনের সময় বলা হয়েছে সব। ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু ভি অ্যাভারেজ, সরি উপরে হবে ভি আরএমএস divided by V average. Okay. So form factor is RMS value of AC component of the output and average value of the output. So সংজ্ঞাটা ছিল RMS value of AC component of output divided by average value of output. সো এর অনুযায়ী লিখলাম VRMS ডিভাইডেড বাই ভি অ্যাভারেজ। এখন ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য VRMS আমরা পেয়েছি VM ডিভাইডেড বাই √2 এবং ভি অ্যাভারেজ পেয়েছিলাম 2VM ডিভাইডেড বাই পাই। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি পাই ডিভাইডেড বাই 2√2। ওকে, সো পাই ডিভাইডেড বাই 2√2, এটাকে ক্যালকুলেট করলে আসবে 1.1। তাহলে আমরা পাচ্ছি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর ভ্যালু হচ্ছে 1.1। এরপর আমাদের আছে রিপল ফ্যাক্টর। এবং রিপল ফ্যাক্টরকে গামা দিয়ে প্রকাশ করা হয়েছিল। রিপল ফ্যাক্টরের সূত্র ছিল ফর্ম ফ্যাক্টর স্কয়ার -1। এবং রিপল ফ্যাক্টরের যদি সংজ্ঞা বলি, সংজ্ঞা থেকে আমরা পেয়েছিলাম যে কতটুকু এসি কম্পোনেন্ট আছে আমাদের আউটপুটের মধ্যে, কতটুকু এসি কম্পোনেন্ট আছে। আমরা রেকটিফায়ারে চেষ্টা করেছি এসি থেকে ডিসিতে কনভার্ট করার। এখন আমরা যে আউটপুটটা পেলাম, আউটপুট কার্ভটা একটু যদি দেখে আসি, এই যে আউটপুট কার্ভ, এটা হচ্ছে ফুললি ডিসি নয় এবং ফুললি এসিও নয়, এটার মধ্যে বোথ এসি এবং ডিসি কম্পোনেন্ট দুটাই আছে। এবং রিপল ফ্যাক্টরটা কি করবে? রিপল ফ্যাক্টরটা মেজার করবে এই রেকটিফাইড আউটপুটের মধ্যে এসি কম্পোনেন্ট কত আছে। এবং যেহেতু আমাদের ডিজায়ার্ড আউটপুট কোনটা ছিল? আমাদের ডিজায়ার্ড আউটপুট ছিল ডিসি, এবং রিপল ফ্যাক্টর মেজার করতেছে গামা মেজার্স এসি কম্পোনেন্ট অফ আউটপুট, রেকটিফাইড আউটপুট। সো আমাদের এসি কম্পোনেন্ট যত কম হবে সেটাই আমাদের তত বেশি ডিজায়ারেবল হবে। তার মানে আমার গামার ভ্যালু কি চাই? গামার ভ্যালু যত কম হয় তত ভালো। হাফ ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে এটার ভ্যালু পাইছিলাম হচ্ছে 1.21। এখন এটা অলরেডি 1-এর থেকে বেশি হয়ে গেছে, সো এটা মোটেও ভালো ছিল না। এখন আমরা দেখি ফুল ওয়েভ রেকটিফিকেশনের জন্য এটার ভ্যালু কত হবে। তাহলে আমরা ফর্ম ফ্যাক্টর পেলাম 1.11 স্কয়ার -1। তাহলে ফুল ওয়েভ রেকটিফিকেশনের জন্য এটা পাচ্ছি 0.481। সো এটা much smaller than the ripple factor of half wave rectifier 0.481। আমরা যদি পার্সেন্টেজে বলি, পার্সেন্টেজ হচ্ছে 48.1%। তার মানে দেখা যাচ্ছে যে আমার যে আউটপুটটা পাচ্ছি তার মধ্যে এসি কম্পোনেন্ট আছে হচ্ছে 48.1%। এবং হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এটার ভ্যালু ছিল 1.21, বা যেটাকে বলা যায় 121%। এটা খুবই বেশি ভ্যালু। সো আমরা এখন ফুল ওয়েভ রেকটিফায়ার দিয়ে রিপল ফ্যাক্টরের মানটাও কমিয়ে আনতে পারলাম। ওকে, তাহলে এখন রিপল ফ্যাক্টরের পরে আমরা এখন দেখব এফিশিয়েন্সি।
সো এফিসিয়েন্সি সমান আমরা কি পেয়েছি, এফিসিয়েন্সি হচ্ছে আমার পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। এখন আউটপুটটা আমরা পাচ্ছিলাম হচ্ছে ডিসিতে এবং ইনপুটটা হচ্ছে এসিতে। তাহলে আউটপুটের ক্ষেত্রে আমরা যেটা করেছি পি আউট ডিভাইডেড বাই পি ইন। সো এখানে ছিল হচ্ছে IRMS, আউটপুটটা পাচ্ছিলাম ডিসিতে, মানে ডিসি আমাদের ডিজায়ারেবল। সো এটা হচ্ছে আই এভারেজ স্কোয়ার আর, আর এখানে হচ্ছে IRMS স্কোয়ার আর। এভাবে আমরা এফিসিয়েন্সিটা বের করছি। এখন তাহলে আমরা দেখলাম ফুল ওয়েভ রেকটিফিকেশনের জন্য ভি এভারেজ পেয়েছিলাম VM 2VM ডিভাইডেড বাই পাই। একইভাবে আই এভারেজও পাবো 2IM ডিভাইডেড বাই পাই। VRMS পেয়েছি VM ডিভাইডেড বাই √2, IRMS IM ডিভাইডেড বাই √2। তাহলে এখন যদি মান বসাই এখানে, তাহলে এফিসিয়েন্সি হবে 4IM স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই IM স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর। এবং এক্ষেত্রে আবার বলে রাখি আমরা ডায়োডের ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা এখানে ইগনোর করতেছি। তাহলে এখানে আমাদের থাকছে আর এবং আর কাটাকাটি চলে যাচ্ছে, IM স্কোয়ার চলে যাচ্ছে, এখানে থাকছে হচ্ছে 4 ইন্টু 2 ডিভাইডেড বাই পাই স্কোয়ার, অথবা আমরা বলতে পারি 8 ডিভাইডেড বাই পাই স্কোয়ার। তাহলে এফিসিয়েন্সিটা আমার এখন আসছে 8 ডিভাইডেড বাই পাই স্কোয়ার, ক্যালকুলেট করলে আসে 0.8105। এবং এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই 100 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে 81.05%। আমাদের হাফ ওয়েভ রেকটিফিকেশনের জন্য এফিসিয়েন্সিটা ছিল 40.5%। আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে ফুল ওয়েভে এটা আমাদের এফিসিয়েন্সি ডাবল হয়ে গেছে। তো অবশ্যই হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে ফুল ওয়েভ রেকটিফায়ার বেটার। এখন একইভাবে যদি আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স সহ বের করতে চাইতাম, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স সহ বের করতে চাইলে আমার এটা ভ্যালু আসতে হচ্ছে 4IM স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার ইন্টু আর। আর এসি যেটা এসি ইনপুটের ক্ষেত্রে তখন আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ইনভলভ থাকতো। এখানে আমরা ভ্যালু পেতাম হচ্ছে IM স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস স্মল আর। এবং একইভাবে এখানেও আমরা পেতাম 0.8105 এবং এটার সাথে থাকতো আর ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। এখানে উভয় পক্ষ লব এবং হরকে আর দিয়ে ভাগ করে দিলে আমরা এরকম একটা ইকুয়েশন পেতাম 1 প্লাস আর ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা থাকা অবস্থায়, এটা যেহেতু অনেক নেগলিজিবল, তাহলে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যেটা পাবো (81.2% ফর ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে। সো দিস ইজ দ্য ডাবল এফিসিয়েন্সি ডিউ টু হাফ ওয়েভ রেকটিফায়ার। সো ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ মোর ইফেক্টিভ, বা আমরা বলতে পারি টুয়াইস ইফেক্টিভ দেন হাফ ওয়েভ রেকটিফায়ার। ওকে, তাহলে আমাদের এফিসিয়েন্সি ভ্যালু গেল। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে পিক ইনভার্স ভোল্টেজ এমন একটা ভোল্টেজ যেটা কিনা ওই পর্যন্ত ভোল্টেজ থাকা অবস্থায়
ডায়োডের কোনো ড্যামেজ হবে না, এটার পরে গেলেই ডায়োডটা ব্রেকডাউন রিজনে চলে যাবে। তাহলে আমাদের এক্ষেত্রে রেকটিফায়ারের ক্ষেত্রে ইনপুট সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হবে আমরা কোন ডায়োড ব্যবহার করছি এবং সেই ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ কত। হাফ ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে দেখেছি যে একটা ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ যা হয় তার সমানই আমাদের ইনপুট ভোল্টেজ দিতে হয়। তার মানে হাফ ওয়েভের ক্ষেত্রে আমরা পাইছি পিক ইনভার্ট ভোল্টেজ ইকুয়াল টু ভিএম। তার মানে একটা সাপ্লাই ভোল্টেজের যত হবে ম্যাক্সিমাম ভোল্টেজ বা পিক ভোল্টেজ যত হবে সেটাই হচ্ছে আমার পিক ইনভার্স ভোল্টেজ। এখন আমরা দেখব ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কত হয়। তাহলে এখানে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে বের করতেছি। অ্যাকচুয়ালি ব্রিজের ক্ষেত্রে না, ফুল ওয়েভের আউটপুট তো সবগুলোর জন্য সেম হবে, তো সব ফুল ওয়েভ রেকটিফিকেশনের জন্যই সেমটাই হচ্ছে কাজ করবে। তাহলে পিক ইনভার্স ভোল্টেজ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের আবার রিভার্স মোডে যে ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামটা আঁকতে হবে। তাহলে আমরা একটু পেছনে গিয়ে দেখে আসি রিভার্স মোডে আমাদের কোন কোন ডায়োড অন ছিল এবং কোন কোন ডায়োড অফ ছিল। সো আমরা দেখতে পাচ্ছি রিভার্স মোডে আমাদের হচ্ছে D1 অন ছিল, D4 অন ছিল, D2 এবং D3 অফ ছিল। তাহলে এখন আমরা এই ফিগারটাই আবার একটু আঁকবো পিক ইনভার্স ভোল্টেজ বের করার জন্য। তাহলে এখানে লিখি যে আচ্ছা ফরওয়ার্ড মোডে আমার এখানে এটা অন থাকবে এবং এটা অন থাকবে এবং এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজ ছিল। তাহলে আমাদের কারেন্ট ফ্লো ছিল এই অবস্থায়। ওকে, এখন এক্ষেত্রে আমি এই লাইনটা একটু মুছে দিচ্ছি, কারেন্ট ফ্লোয়ের লাইন। আমাদের এখানে হচ্ছে ভি নটের পোলারিটি ছিল এই অবস্থায়, বোথ ফরওয়ার্ড লেখাটা আসলে উচিত না, এখানে পজিটিভ হাফ সাইকেল লেখা উচিত, ফরওয়ার্ড না লিখে এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এভাবে এঁকে রাখি। তাহলে এইটুকু ছিল ভি নট এবং এখানে আমার একটা ডায়োডের পিক ইনভার্স যে ভোল্টেজটা, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, এই যে ভোল্টেজ সেটাই থাকবে হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে এখন এক্ষেত্রে আমরা যদি ভি নট যেটা বের করেছিলাম, ভি নট সমান কত ছিল, ভি নট সমান হচ্ছে ভিএম ছিল। পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ভি নট ইকুয়াল টু ভিএম ছিল। এখন আমরা এই ছোট্ট লুপটাতে যদি এই ভি নট ইকুয়াল টু ভিএম কীভাবে আসছে সেটা আরেকবার একটু রিভিউ করি আমি। আমাদের কারেন্ট ফ্লো হচ্ছিল এদিক দিয়ে, তাহলে এক্ষেত্রে এখানে ছিল হচ্ছে আমাদের ভিএম, তাহলে এখানে পাচ্ছিলাম ভিএম মাইনাস ভি নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে বড় লুপ বা মেইন যে লুপটা, এখান থেকে আমরা ভি নট ইকুয়াল টু ভিএম পাইছি, এটা আগেও দেখানো হয়েছে আউটপুট। এখন পিক ইনভার্স ভোল্টেজের ক্ষেত্রে যেটা হবে, পিক ইনভার্স ভোল্টেজের ক্ষেত্রে এই জায়গায় পজিটিভ, এই জায়গায় নেগেটিভ এবং এই ডায়োডের অ্যাক্রসে যেই ভোল্টেজ সেটাই হবে হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। এবং এখানে আমরা দেখছি হচ্ছে ভি নট থাকে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তাহলে এই ছোট্ট লুপটার মধ্যে এখন যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই বড় লুপটাতে এবং এটা হচ্ছে ছোট লুপটাতে পিআইভি প্লাস পিআইভি মাইনাস ভি নট ইকুয়াল টু 0। সো পিআইভি ইকুয়াল টু ভি নট এবং এখানে এক নাম্বার থেকে পাচ্ছি পিআইভি ইকুয়াল টু ভিএম। সো এখানেও আমার পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে থাকবে আমার সাপ্লাই ভোল্টেজের ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা। একইভাবে আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্যও দেখতে পারবো পিআইভির মান ভিএম হবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের পিআইভি এর ভোল্টেজ।
এরপর আমরা আসি হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ব্যবহার করে কিভাবে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করতে পারি। তাহলে আমাদের ফুল ওয়েভ রেকটিফিকেশনের জন্য যদি সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ইউজ করি তাহলে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ব্রিজ রেকটিফিকেশনের সময় আমরা ব্রিজ নেটওয়ার্কের সময় আমরা 4টা ডায়োড ব্যবহার করেছি। 4টা ডায়োড ব্যবহার করার কারণে যদি প্র্যাকটিক্যাল ডায়োড হতো তাহলে ভি নটটা পাইছি হচ্ছে VM - 2VK। ঠিক আছে, এখন এটা ছিল হচ্ছে ব্রিজ ডায়োডের ক্ষেত্রে। আর সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের ইউজ হবে হচ্ছে 2টা ডায়োড। তাহলে এখন আমরা দেখব 2টা ডায়োড ব্যবহার করার পরে আমাদের কি সুবিধা হচ্ছে। তাহলে এটার যে সার্কিট ডায়াগ্রামটা আগে আঁকি। সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এই যে একটা ট্রান্সফরমার, এটা একটা উইন্ডিং এবং এটা হচ্ছে আরেকটা উইন্ডিং, এবং সেন্টার ট্যাপ বোঝানোর জন্য এখানে ট্যাপ করে দিলাম। ওকে, তাহলে এখন এখানে আমরা হচ্ছে ইনপুট সিগন্যাল দিব একটা সাইন ওয়েভ। এখানে তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় এটা পজিটিভ, এটা নেগেটিভ, এবং এটা পজিটিভ থাকবে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। সেন্টার ট্যাপ যেহেতু এখানে ট্যাপ হওয়ার কারণে এই দুই ভাগেই হচ্ছে এই ভোল্টেজটা এভাবে যাবে। তাহলে এখানে যদি VM হয় VI, এখানেও VI, এখানেও VI পাবো। এবং এখানে একটা ডায়োড থাকবে, এখানে আরেকটা ডায়োড থাকবে, এবং এই জায়গায় আমাদের লোড রেজিস্টর যেটা সেটা থাকবে। ওকে, তাহলে এখন পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে পোলারিটি আঁকা হয়েছে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। তাহলে এখন এটাকে যদি D1 বলি, ডায়োড 1, এবং এটাকে যদি ডায়োড 2 বলি, তাহলে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে D1 হচ্ছে অন, D1 অন, যেহেতু এটা ফরওয়ার্ড বায়াসে আছে, এদিকে প্লাস পাচ্ছে, এদিকে মাইনাস, এবং D2 এদিকে মাইনাস পাচ্ছে, এদিকে প্লাস, তাহলে D2 হচ্ছে অফ থাকবে। সো আমরা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য যেটা হবে, নেক্সট পেজে আঁকি। শুধু পজিটিভ হাফ সাইকেলটুকু নিলাম। এই ক্ষেত্রে আমার এটা অন, সো এটাকে শর্ট বানায় দিলাম আইডিয়াল ডায়োড চিন্তা করে। এখানে আমার আর, এবং এটা হচ্ছে ওপেন। সো নিচের দিকে নিচের লুপটাতে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। এখানে আসে হচ্ছে VI, এবং এখানে আমাদের কারেন্ট ফ্লো হবে এভাবে। তাহলে এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ V0। তাহলে আউটপুট ভোল্টেজটা আমরা এখন যেটা পাবো এটা VI। তাহলে এই জায়গায় KVL অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি VI - V0 = 0। সো V0 = VI। এখন যখন VI = VM তখন V0 = VM। সো এখানে যখন VI = VM পাবো, এখানেও আমরা V0 = VM পাবো। ওকে, ঠিক আছে, তাহলে এখানেও V0 = VM পাচ্ছি। আচ্ছা, এটা গেল পজিটিভ হাফ সাইকেলের সময়। এরপর যদি নেগেটিভ হাফ সাইকেলে আসি, নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে এতটুকু ধরলাম। তাহলে এই ট্রান্সফরমারটাকে আবার আঁকছি আমি। তাহলে এখন এটা আমার অফ থাকবে এবং নিচের যে ডায়োডটা সেটা অন থাকবে। এবং যেহেতু নেগেটিভ হাফ সাইকেল কাজ করছে, এদিকে নেগেটিভ পোলারিটি, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ। সো এখন আমার কারেন্ট ফ্লো হবে কোন দিকে? এই দিকে। তাহলে দেখা যাচ্ছে এই যে আর যেটা লোডের মধ্যে কারেন্ট ফ্লো এর ডিরেকশন একই আছে। সো V0 এর ডিরেকশনটা এখন আমরা KVL দিয়ে বের করি। তাহলে এক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের VI। তাহলে এই যেই অ্যারোটা আঁকছি অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে আমরা পাচ্ছি VI - V0 = 0 বা V0 = VI। সো VI যেরকম V0ও সেরকমই থাকবে। সো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমার এটা হবে এদিকে। এটা যে VI যখন VM তখন এই V0ও পাবো হচ্ছে VM। সো এই পুরা জিনিসটাকে আমি যদি এখন একসাথে আঁকি তাহলে আমার কি হবে? আমার ইনপুট সিগন্যাল ছিল এরকম, আউটপুট সিগন্যাল এরকম। ইনপুট সিগন্যাল এটা হচ্ছে VI, আউটপুট সিগন্যাল পজিটিভ হাফ সাইকেলের সময় এরকম ছিল, নেগেটিভ হাফ সাইকেলের সময় এরকম ছিল, আবার পজিটিভ হাফ সাইকেলের সময় এরকম। এটা হচ্ছে আইডিয়ালের ক্ষেত্রে।
আর প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে আমরা যদি একটু দেখে আসি, প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কি হবে। প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে আমাদের যখন ফার্স্ট হাফ সাইকেল কাজ করতেছে, পজিটিভ হাফ সাইকেল, তখন এখানে আমরা একটা 0.7 ভোল্টেজ পাবো, রাইট। তাহলে এখানে আমার প্লাস মাইনাস এটা হচ্ছে VI, এখানে হচ্ছে প্লাস মাইনাস VK এবং এখানে হচ্ছে প্লাস মাইনাস V0। তাহলে এক্ষেত্রে আমরা KVL অ্যাপ্লাই করলে পাই VI মাইনাস VK মাইনাস V0 ইকুয়াল টু 0। তো এখান থেকে পাচ্ছি V0 ইকুয়াল টু VI মাইনাস VK। তাহলে ম্যাক্সিমাম যে পিক পয়েন্ট সেটা পাবো V0 ইকুয়াল টু VM মাইনাস VK। তাহলে এটাও আমার ফুল ওয়েভ রেকটিফিকেশনের জন্যই হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমারের জন্য। আর ব্রিজ নেটওয়ার্কের জন্য আমরা পাইছিলাম VM মাইনাস 2VK। তাহলে ব্রিজ নেটওয়ার্কের ক্ষেত্রে যেখানে 2VK আমার সিগন্যালটা হচ্ছে কমে গিয়েছিল, এখানে আমার এটাও ফুল ওয়েভ পাচ্ছি, কিন্তু আমার সিগন্যালের ভ্যালুটা জাস্ট VK, একটা ডায়োডের পরিমাণ কমে যাচ্ছে। এবং আরেকটা সুবিধা হচ্ছে আমার ব্রিজ রেকটিফিকেশনে 4টা ডায়োড ব্যবহার করতে হতো, এবং আর সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমার এখানে আমাদের 2টা ডায়োড দিয়ে কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমার সুবিধা। তাহলে এই ক্ষেত্রে আমরা হাফ ওয়েভের মতো জাস্ট এখানে VM, এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এটা পাবো VM মাইনাস VK, ঠিক আছে। এই যে এই অবস্থায় পাবো। আর ব্রিজ রেকটিফায়ারের জন্য এটা ছিল হচ্ছে VM মাইনাস 2VK, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমার সুবিধা। এখন সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমার আমরা PIV রেটিংটা আবার একটু বের করি। আচ্ছা, এখন আমরা হচ্ছে সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমারের জন্য PIV রেটিংটা বের করি। ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে। এক্ষেত্রে যে কোনো একটা সাইকেল নিয়ে চিন্তা করলেই হবে জাস্ট PIV রেটিংটা বের করার জন্য। তাহলে এখানে আমরা নেগেটিভ হাফ সাইকেলটা যদি নেই, তখন আমাদের D1 অফ ছিল এবং D2 অন ছিল, এবং এখানে আমার ছিল নেগেটিভ, এখানে পজিটিভ। এটা হচ্ছে VI, বা ধরি VI এর ম্যাক্সিমাম ভ্যালু VM, সেটাকেই রাখছি। তাহলে এখানে আমার এটা হবে নেগেটিভ, এটা পজিটিভ, এখানে তাহলে পিক ইনভার্স ভোল্টেজ, এবং রেজিস্টরের অ্যাক্রসে প্রতিবারই আমরা দেখলাম হচ্ছে ভোল্টেজের পোলারিটিটা এর অবস্থায় ছিল। তাহলে এখন উপরের লুপটাতে আমরা যদি KVL অ্যাপ্লাই করি, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে VM মাইনাস PIV প্লাস V0 ইকুয়াল টু 0। তাহলে আমাদের PIV হচ্ছে VM প্লাস V0, এবং আমরা একটু আগেই দেখে আসলাম যে পজিটিভ হাফ সাইকেল হোক বা নেগেটিভ হাফ সাইকেল হোক, আমাদের V0 সবসময়ই ম্যাক্সিমাম ভ্যালু আসছে VM। সো এই জিনিসটা আমরা এখন এখানে বসিয়ে দিই। তাহলে এখন পাবো হচ্ছে PIV ইকুয়াল টু VM প্লাস VM। সো এখানে হচ্ছে 2VM। তাহলে এটা হচ্ছে সিটি ট্রান্সফরমার ফুল ওয়েভ রেকটিফিকেশনের জন্য PIV রেটিংয়ের ভ্যালু পাওয়া গেল 2VM।